স্কিন ঠিক হয়ে যেতে পারে আর কি, সেটা আর কি গেল। এরপরে আসো শোর মার্কস। শোর বলতে আমরা সাধারণত বিভিন্ন ডিজিজ কন্ডিশনের কারণে ঘায়ের মতো তৈরি হয় বা টিস্যু গুলো ড্যামেজ হয়ে যায়, এগুলোকে আমরা শোর বলি। যেমন তোমরা হয়তো এর মধ্যে শুনে হয়েছে যে হাম্প শোর, এরকম শুনছো না? হ্যাঁ। হামশোর, আচ্ছা হামশোর। তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের, যেমন হচ্ছে ব্ল্যাক প্লেগ বা ব্ল্যাক কোয়ার্টার যে ডিজিজ হয়, সেই ব্ল্যাক কোয়ার্টার ডিজিজের কারণে অনেক সময় দেখা যায় থাইয়ের মাংসগুলো পচে যায় আর কি। মাংস পচে যাবে না, সেখানে কি হাইডস এন্ড স্কিনও পচে যাবে। এরকম বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় ঘা বা বিভিন্ন ডিজিজের কারণে যদি কোনো দাগ তৈরি হয়, সেই দাগগুলোকে আমরা বলি শোর মার্কস। তখন সেই ডিফেক্টটাকে আমরা বলবো শোর মার্কস। আচ্ছা, এরপরে আসা আরেকটা পয়েন্ট হচ্ছে বারবেট ওয়্যার, থর্ন এন্ড হর্ন স্ক্র্যাচিং। অ্যানিমাল নিজেদের মধ্যে কি করতে পারে, অনেক সময় নিজেদের মধ্যে ফাইটিং করতে পারে, অথবা কোনো কাটার মধ্যে বা ওয়্যার টাইপের কোনো কিছুতে লেগে হাইডস এন্ড স্কিনে স্ক্র্যাচিং হয়ে যেতে পারে, হাইডস এন্ড স্কিনে কিছু ড্যামেজ হয়ে যেতে পারে। সেটাকে বলা হচ্ছে বারবেট ওয়্যার, থর্ন অর হর্ন স্ক্র্যাচিং মার্ক। ঠিক আছে। এরপরে আসা একটা রাব মার্কস। আমরা একটা নর্মালি একটা জানি যে অ্যানিমেল সাধারণত কি করে, রাবিং করে তাদের শরীর। কোনো একটা গাছের গুড়ি বা কোনো একটা ওয়াল যদি পায়, শক্ত কোনো কিছু পাইলে সেখানে তারা শরীরটাকে রাব করে। রাব করে কি কারণে? এনিম্যাল বডিতে সবসময় কিছু ইচিং হয় বিভিন্ন কারণে, এনভায়রনমেন্টাল কারণে হতে পারে, অথবা প্যারাসাইটিক কারণে হতে পারে। যে শরীরের মধ্যে যখন একটু আমরা যেমন অনেক সময় দেখা যায় শরীরের বিভিন্ন জায়গায় আমরা রাব করি, চুলকাই আর কি, মেসেজ করি, ঠিক এরকম আর কি অ্যানিমেলও এটা করে, তোমরা দেখে থাকবা যে অ্যানিমেল এই যখন একটা আনইভেন ওয়ালে যদি কখনো স্ক্র্যাচ করে বা রাব করে আর কি, গা ঘষা দিচ্ছে একটা ওয়ালে, সেই ওয়ালটাতে হয়তো কিছু মানে সমান না, তখন কি হবে, তার হাইডস এন্ড স্কিনে কিছু ডিফেক্ট হয়ে যেতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে। ঠিক আছে। এরপরে আরেকটা হচ্ছে ব্র্যান্ড মার্কস। ব্র্যান্ড তোমাদের মনে থাকার কথা, আমরা জেনারেল অ্যানিমাল সায়েন্সে পড়াইছিলাম ব্র্যান্ডিং, একটা টেকনিক পড়াইছিলাম। ব্র্যান্ডিং হচ্ছে আমরা কিসের জন্য করি, অ্যানিমেলকে মার্কিং করার জন্য করি হট আয়রনের সাহায্যে। আমি একটু তারপর যদি তোমাদের আগে পড়ানো হয়েছে, হট আয়রন দিয়ে এনিমেলের বডিতে আমরা যখন মার্ক তৈরি করি, তখন সেই মার্কটাকে বলা হয় ব্র্যান্ড মার্ক। এই লোহা দিয়ে হট আয়রন দিয়ে আমরা শরীরে যখন একটা মার্ক তৈরি করে দেবো, যেমন একটা অ্যানিমেলকে আমরা নাম্বারিং করলাম যে এই অ্যানিমেলটা হচ্ছে 100 নাম্বার অ্যানিমেল, তার মানে কি এই 100 নাম্বার কথাটা আমাদের লিখে দিতে হবে অ্যানিমেল শরীরে হট আয়রনের সাহায্যে। তখন ওই জায়গাটুকুর হাইডস এন্ড স্কিনটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায় আর কি। তখন ওই কারণে যদি কোনো ডিফেক্ট তৈরি হয়, তখন সেটাকে আমরা বলি যে ব্র্যান্ড মার্ক, এটার জন্য ডিফেক্ট হচ্ছে। এরপর আসো গোড মার্কস। গোড মার্কস হলো যে হাইডস এন্ড স্কিনে অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো আহ, আহ, আগেকার দিনে, এখনকার দিনে আসলে এগুলো করে না। তোমরা যদিও কেউ দেখে থাকো আর কি, যে গরুর গাড়ি, মহিষের গাড়ি আগেকার দিনে যখন টানতো, তখন দেখা যাচ্ছে এনিমেলকে মারার জন্য একটা লাঠি ব্যবহার করতো। সেই লাঠিতে অনেক সময় অনেকে সামনে রশি বেঁধে দিত, আবার মহিষের ক্ষেত্রে অনেক সময় অনেকে পিন দিত, ছোট ছোট পিন। এই পিন দিলে কি হয়, তারা পিছনে একটু আঘাত করলে এনিমেলটা বেশ একটু বেশি আঘাতপ্রাপ্ত হয়, যার কারণে এনিমেলটা খুব দ্রুত চলার চেষ্টা করে আর কি। তো এই কারণে যখন এনিমেলের বাটক রিজিয়নে সাধারণত পিছনের দিকে লাঠি দিয়ে আঘাত করা হয়, কোন রিজিয়নে, পিছনের থাই রিজিয়নটাতে। এই থাই রিজিয়নটাতে ওই আগেকার দিনের ওই লাঠি দিয়ে মারার কারণে কিছু দাগ তৈরি হতো, পাঞ্চিং হইতো, পিন দেওয়া থাকতো যেহেতু, অথবা কেউ কেউ লাঠির মাথায় রশি ব্যবহার করতো। সেই রশির সাহায্যে যখন মারতো, তখন ওইটার কারণে কিছু দাগ তৈরি হতো। এই দাগটাকে বলা হচ্ছে গোড মার্কস। সর্বশেষটা হচ্ছে ইয়ক মার্ক। ইয়ক তো আমরা জানি যে জোয়াল, অ্যানিমেলের ঘাড়ে জোয়াল দেওয়ার কারণে আহ, যে দাগ তৈরি হয়, কন্টিনিউয়াস জোয়াল দেওয়ার কারণে অ্যানিমেলের ঘাড়ে বা নেক রিজনে কিছু স্কেরিফিকেশন হয়, সেই স্কেরিফিকেশনটাকে বলা হয় ইয়ক মার্কস। তো এই হলো আমাদের ম্যানেজমেন্টাল লিভিং কন্ডিশনে ম্যানেজমেন্টাল ডিফেক্টস এর কারণে, ম্যানেজমেন্টাল ত্রুটির কারণে বা ম্যানেজমেন্টাল কারণে এই সমস্ত ড্যামেজ এন্ড ডিফেক্টস গুলো হতে পারে আর কি। আমি যদি একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে একটা পুর সাবস্টেন্স, শোর মার্ক, তারপর হচ্ছে বারবেট ওয়্যার, থর্ন এন্ড হর্ন স্ক্র্যাচিং, রাব মার্কস, ব্র্যান্ড মার্কস, গোড মার্কস, আর সর্বশেষ হচ্ছে ইয়ক মার্কস। এই হলো আমাদের মোটামুটি ম্যানেজমেন্টাল কারণে লিভিং কন্ডিশনে ড্যামেজ এন্ড ডিফেক্টস। তোমাদের কারো বুঝতে অসুবিধা আছে? হ্যালো, শুনতে পাচ্ছ? না স্যার। না স্যার, কি না স্যার? অসুবিধা নাই না? শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছি বুঝা স্যার। গেছে স্যার। বুঝা গেছে আর শুনতে কি? পারছি স্যার। ঠিক আছে, তাহলে আমি এরপরে নেক্সট পয়েন্টে চলে গেলাম। ড্যামেজ এন্ড ডিফেক্টস কজড বাই ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এন্ড প্যারাসাইট। এইটাও আমাদের কি লিভিং কন্ডিশনে ড্যামেজ এন্ড ডিফেক্টস। আমি প্রথমে বলছিলাম যে লিভিং কন্ডিশনের ড্যামেজ এন্ড ডিফেক্টস দুই ভাবে হতে পারে, একটা হলো ম্যানেজমেন্টাল কারণে আর একটা ইনফেকশিয়াস কারণে। ইনফেকশিয়াস কারণে আমরা তো যেহেতু আমরা 3 টু পড়তেছি, অনেক আমাদের প্যারাসাইটোলজি পড়ানো হয়েছে, মাইক্রোবায়োলজি পড়ানো হয়েছে,
কিছু কিছু ডিজিজ আছে যে আমাদের স্কিনকে সরাসরি এফেক্ট করে, যেমন মেন্স, স্ক্যাবিস, টিক, লাইস, তারপর তোমার ওয়ার্বল ফ্লাই ইনফেস্টেশন হতে পারে, বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, তারপর পক্স, এরপরে এরকম আরো অনেক কয়েকটা ডিজিজ আছে, অ্যানথ্রাক্স, সোয়েটিং সিকনেস। তো এগুলা তোমরা জাস্ট নামগুলো একটু দেখে দিবা আর কি। তো এই সমস্ত কারণে আমাদের এখানে এই পয়েন্টটাতে মূলত হবে যে কোনটা এক্সটার্নাল, যে এক্সটার্নালি অ্যানিমেলের স্কিনকে এফেক্ট করতে পারে এই ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস, এই ধরনের পয়েন্টগুলো এখানে চলে আসবে। তো এগুলা আমি আশা করি যে তোমরা এরপরে তোমরা নিজেরাই এটা বুঝতে পারবে আর কি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা ক্যাটাগরি আমরা বলছিলাম যে আফটার ডেথ, অ্যানিমেল একটা যখন আমরা স্লটার করি, আফটার ডেথ বলতে তো এখানে আমরা কি হাইডস এন্ড স্কিন যখন কালেকশন করি, মূলত অ্যানিমেল স্লটারিং এর পরে আমরা কালেকশন করি আর কি। তো এখানে ডেথ বলতে আসলে আফটার স্লটার যদি আমরা বলি তারপরে হবে আর কি, ড্যামেজ এন্ড ডিফেক্টস ফলোয়িং ফলোয়িং স্লটার অথবা আফটার স্লটার। স্লটার পরে আমরা কি করি, ফ্লেইং করি, স্কিনটা রিমুভ করি। এরপরে আমাদের কি আসে, প্রিজার্ভেশনের একটা ব্যাপার আসে আর কি। ফ্লেইং এর পরে প্রিজার্ভেশন রিলেটেড ব্যাপার আসে। আচ্ছা, এখানে ডিউরিং ডেতে যেটা হতে পারে, যখন একটা অ্যানিমেল আমরা স্লটার করব, স্লটার করার সময় যদি আমরা নর্মালি স্লটারিং এর টেকনিকের সময় আমরা কি বলছিলাম, যখন একটা অ্যানিমেলকে স্লটার করব, ওই অ্যানিমেলটা স্লটার করব কোন জায়গায়, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, জায়গাটা হতে হবে নিট অ্যান্ড ক্লিন। আর এমন জায়গায় স্লটার করব যেখানে ব্লাডটা ইজিলি ড্রেন হয়ে একটা পিটের মধ্যে চলে যাবে বা কালেকশন পিটে চলে যাবে, বা নর্মালি যদি আমরা যদি ব্লাড কালেকশন না করি তারপরে একটা গর্ত করে নিব, যে গর্তটাতে সহজেই ব্লাডটা চলে যেতে পারে। যদি এই ধরনের আমরা প্রসেস না করি, তাহলে ওই ব্লাডটা যদি আমরা দেখা যায় স্লপি একটা জায়গায় করলাম না, তখন যে ব্লাডটা বের হয়ে আসবে জগুলার ভেন থেকে, যখন আমরা কাটবো বা অ্যানিমেলটা স্লটার করবো, ওই ব্লাড দিয়ে ওর আশেপাশে হাইটস এন্ড স্কিনটা একটু কন্টামিনেটেড হয়ে যেতে পারে। এবং অ্যানিমেল স্লটার করার সময় তোমরা জানো যে অ্যানিমেল যখন আমরা স্লটার করি তখন তারা ডেফিকেশন করে আর কি, ইউরিনেশন এবং ডেফিকেশন করে। তাদের স্লটারিং এর সময় যে পেইনটা হয়, এই পেইনটার কারণেই হোক বা তাদের হলো যে বডির যে তোমার নার্ভাস সিস্টেমের স্টিমুলেশনের কারণে হোক, তখন তারা ডেফিকেশন এবং ইউরিনেশন করে। ওই সময়টাতে অ্যানিমেল যখন আমরা স্লটার করব, সেই সময় আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে যে যেহেতু ডেফিকেশন করবে, এই ডেফিকেশনটা ডাং এবং ইউরিনটা যতটা কম সম্ভব আমরা অ্যানিমেলের হাইডস এন্ড স্কিনে টাচ করাবো আর কি, বা ডেফিকেশন করার সঙ্গে সঙ্গে সেটা রিমুভ করে দিব। যদি না করি তাহলে এইখান থেকে যে ডাং গুলো থাকবে, কাউ ডাং বা যে অ্যানিমেলের যে ফিসিস গুলো থাকবে, এগুলো তার হাইডস এর স্কিনে লেগে যেতে পারে, যেটা একটা সোর্স অফ কন্টামিনেশন হতে পারে আর কি। আচ্ছা, এরপর হলো ব্রুইজেস। ব্রুইজেসটা হলো যে আমরা অনেক সময় অ্যানিমেলকে স্লটার করার সময় দেখা যাচ্ছে যে একটু জোরে আঘাত করা বা ভয় করা, আঘাত করার কারণে, বা তোমার হচ্ছে যে অ্যানিমেলকে আমরা যে কাস্টিং করব, কাস্টিং এর যে রোপ গুলো ব্যবহার করব, এই রোপ গুলোর কারণে অ্যানিমেল হাইডস এন্ড স্কিনে কি হতে পারে, চাপ পড়ে যেতে পারে আর কি। চাপ পড়ার কারণে তাদের ভিতরে একটা কন্ডিশন, রোটেননেস বা আমরা যেটা ফোসকা পড়া বলি, এরকম ধরনের হতে পারে আর কি, মার দেওয়ার কারণে বা ইয়া করার কারণে। ঠিক আছে, এই কন্ডিশনটাকে বলা হচ্ছে ব্রুইজেস। এরপরে আসো যে আরেকটা পয়েন্ট, ইনএডিকুয়েট ব্লিডিং। ইনএডিকুয়েট ব্লিডিং সম্পর্কে আমরা মিড টেকনোলজিতে অনেকটা পড়াশোনা করছি আর কি। তোমাদের যদি মনে থাকে, আমরা ওই সময় বলছিলাম যে ইনএডিকুয়েট ব্লিডিং কি, ইনকমপ্লিট ব্লিডিং। এনিম্যাল আমরা স্লটার করলাম কিন্তু ব্লিডিংটা যদি ফুলফিল না হয়, কমপ্লিট ব্লিডিং যদি না হয়, তাহলে কিছু ব্লাড কি থাকবে, ভেসেলে থেকে যাবে। এই রেসিডিউয়াল যে ব্লাড গুলো থাকবে বডিতে, এই ব্লাড গুলো সময়ের সঙ্গে সঙ্গে মাইক্রোবিয়াল যে মাইক্রো অর্গানিজম যে থাকবে, সেই মাইক্রো অর্গানিজমের নিউট্রিশনাল সোর্স হিসাবে কাজ করবে, এবং ব্যাকটেরিয়া, বিশেষ করে ব্যাকটেরিয়ার যে মাল্টিপ্লিকেশনটা, এদের যে প্রপাগেশন, এদের যে বংশবিস্তার, এটাকে খুব দ্রুত করবে আর কি, এনহ্যান্স করবে। এই কারণে কমপ্লিট ব্লিডিং হতে হবে আর কি। কমপ্লিট ব্লিডিং না হলে মিটের উপরে যেমন একটা ব্যাড ইফেক্ট থাকবে, হাইডস এন্ড স্কিনও সেম একই রকমের একটা ইফেক্ট থেকে যাবে, হাইডস এন্ড স্কিন খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। ঠিক আছে। এরপর হলো রাবিং অর ড্র্যাগিং। অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে যেহেতু আমরা বেশিরভাগ স্লটারেই মডার্ন স্লটার হাউসে করি না, বা একটা নির্দিষ্ট স্লটার হাউসে করি না, দেখা যায় রাস্তার সাইডে বা বিভিন্ন জায়গায় করা হয়। এক জায়গায় স্লটার করা হয়, তারপর ওখান থেকে টেনে আরেক জায়গায় আমরা নিয়ে যাই। এই টেনে নিয়ে যাওয়ার সময়, ড্র্যাগিং করার সময় অ্যানিমেলের যে হাইডস এন্ড স্কিনের যে ফাইবার গুলো থাকে, এই ফাইবার গুলো রাপচার হয়ে যেতে পারে। তো এই ফাইবার গুলো সাধারণত আমরা তো নর্মালি খালি চোখে আমরা দেখতে পারি না। ফাইবার গুলো তোমরা জানো যে এগুলো মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। মাইক্রোস্কোপিক স্ট্রাকচার হওয়ার কারণে এগুলো রাপচার হয়ে যায়, কিন্তু আমরা কিন্তু বাইরে থেকে দেখি না। আমরা লোকালি আমরা গ্রোজলি যদি দেখি যে টানলাম কই, তো স্কিনে তো কোনো ক্ষতি হলো না। কিন্তু মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, যেহেতু আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে হাইডস এন্ড স্কিন থেকে আসবে লেদার,
লেদারের যে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, ওই তখন মাইক্রোস্কোপিক্যালি ওখানে কিছু চেঞ্জ হয়ে যায় যেটা খালি চোখে দেখা যায় না। এই জন্য একটা অ্যানিমালকে যখন আমরা স্লটার করব, যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া লাগে, তাহলে লিফটিং এর মাধ্যমে নিয়ে যেতে হবে, উঁচু করে ধরে নিয়ে যেতে হবে, টেনে নিয়ে যাওয়া যাবে না আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো ফ্লে কাট। ফ্লে কাটটা হলো কি, যে এটা একটা ডিফেক্ট যেটা বুচারের কেয়ারলেস বা ইনএক্সপিরিয়েন্স, অদক্ষ যদি হয় বুচার, যে ফ্লেইং করতেছে, সে যদি অদক্ষ হয়, তার কারণে ফ্লে কাট হইতে পারে। আর গবু মার্কস একটা হলো কি, যে এই ফ্লে কাট একটা কাটা গেল হাইটসের স্কিন, কতটুকু পরিমাণ কাটা গেছে, এই কাটা যাওয়ার মাত্রার উপর নির্ভর করে গবু মার্কস এবং স্কোরস বলা হয় আর কি। ঠিক আছে। যদি একেবারে কোরিয়াম পর্যন্ত একদম ডিপ ডিপ যদি কেটে যায়, তখন সেটাকে হলো গবু মার্কস বলে। এটা হলো যে যদি তোমার কোরিয়াম পর্যন্ত চলে যায় আর কি। এরপর আসলে যে প্যাটার্ন, ব্যাট প্যাটার্ন, এখানে একটা পয়েন্ট আছে যে ব্যাট প্যাটার্ন। প্যাটার্ন মানে তো আমরা জানি যে হাইটস এন্ড স্কিনের ক্ষেত্রে প্যাটার্ন বলতে একটা অ্যানিমেলের হাইটস এন্ড স্কিন ফ্লেইং করার পর ট্রিমিং করার পরে, যখন আমরা একটা অ্যানিমেলকে যদি একটা কোনো টেবিলের বা কোনো একটা সমান জায়গায় যদি আমরা রেখে দেই, তাহলে একটা অ্যানিমেলের শেপ তৈরি করে। তোমরা এটা খেয়াল করছো কিনা, যদি হাইটস এন্ড স্কিন ঈদের সময় বা অন্য সময় যদি দেখো, যে যারা কিনতে আসে ট্রেডার্সরা, তারা এসে এই হাইটস এন্ড স্কিনটা একটা অ্যানিমেল জীবিত থাকা অবস্থায় যেরকম হয় ওরকম তারা মাটিতে শোয়াই দেয়, দিয়ে টানে টুনে দেখার চেষ্টা করে যে কোথাও ড্যামেজ এন্ড ডিফেক্ট আছে কিনা। তো একটা অ্যানিমেলের হাইটস এন্ড স্কিন প্লেইং করার পরে যদি আমরা একটা সমান কোনো জায়গায় রাখি, রাখার পরে জীবিত অবস্থায় অ্যানিমেলের যে শেপ, ওই শেপটা যদি থাকে, সেই শেপটাকে বলা হচ্ছে প্যাটার্ন। ওই প্যাটার্নটা যদি ঠিক থাকে, সেটাকে আমরা বলি কারেক্ট প্যাটার্ন। কারেক্ট প্যাটার্ন। আর যদি এই এই যে অদক্ষতার কারণে বা ডিফেক্টস এর কারণে যদি ওই অ্যানিমেলের শেপটা ঠিক মতো না আসে, তখন সেই কন্ডিশনটাকে আমরা বলি ব্যাড প্যাটার্ন। নর্মালি আমরা কি বললাম, যে ফ্লেইং করার পরে চামড়াটাকে যদি কোনো একটা সমতল জায়গায় আমরা রাখি, তাহলে সেটা একটা অ্যানিমেলের শেপ ধারণ করে। এই শেপ ধারণ করাটাই হলো, যদি করে থাকে তাহলে সেটা হলো কারেক্ট প্যাটার্ন। আর যদি সেটা করে না থাকে, সেটা হচ্ছে ব্যাড প্যাটার্ন। ব্যাড প্যাটার্ন হলে অ্যানিমেলের হাইটস এন্ড স্কিনের প্রাইস কি হবে, কমে যাবে আর কি। আচ্ছা, এরপরে ফ্লেইং হয়ে গেল। ফ্লেইং এর পরে আমাদের কি করতে হবে, প্রিজার্ভেশনের জন্য কিছু স্টেপ নিতে হবে। যেমন আমাদের ক্লিনিং করতে হবে। আমরা প্রোডাকশন অফ হাইটস এন্ড স্কিন যখন পড়ছিলাম, তখন বলছিলাম যে একটা হাইটস এন্ড স্কিন ফ্লেইং এর পরে আমরা নর্মালি 6 ঘন্টা পর্যন্ত রাখতে পারবো, কোনো ধরনের প্রসেসিং ছাড়া, কোনো ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন করা ছাড়াই। কিন্তু এর বেশি যদি আমরা রাখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ওয়াটার দিয়ে ধুয়ে ফেলতে হবে। ওয়াটার দিয়ে যদি আমরা পরিষ্কার করি, নর্মালি আমরা রাখতে পারবো 6 ঘন্টা। কিন্তু আমরা যদি শুধুমাত্র ফ্রেশ ওয়াটার দিয়ে পরিষ্কার করে রাখি, তাহলে সেটা আমরা 12 ঘন্টা পর্যন্ত রাখলেও আমাদের যে ড্যামেজ অ্যান্ড ডিফেক্টস বা পুট্রিফিকেশন বা ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশন, এগুলো স্টার্ট হওয়াটা একটু ডিলে হবে আর কি। এরপরে কিউরিং সম্পর্কে তোমরা এরপরে তোমাদের সার্ভিসের ক্লাস নিবে, সেখানে কিউরিং সম্পর্কে অনেক ডিটেলস পড়াবে আর কি। এটা একটা প্রিজার্ভেশনের একটা টেকনিক। আচ্ছা, এরপরে পরেন আরেকটা হলো কি, ওভার স্ট্রেসিং। এই যে আমরা বললাম যে প্যাটার্ন দেখার জন্য কি করতে হবে, মাটিতে শোয়াইতে হবে, একটু টানে টুনে টানে দেখে আর কি সবাই। এই টানাটা যদি বেশি হয়ে যায়, অথবা প্রিজার্ভেশন করার সময় আমরা একটু যদি বেশি পরিমাণে ট্রেনে ফেলি, টানা দেই, যে এটা একটু লম্বা হবে, ইয়া হবে। তো ওই যে কিছুক্ষণ আগে আমি যেটা বললাম, যে লম্বা হয়তো হবে ওভার স্ট্রেসিং করলে। হাইটস এন্ড স্কিনের যেহেতু প্রাইসটা নির্ধারণ হয় কিসের উপর, স্কোয়ার ফিটের উপর। তোমরা জানো তো নিশ্চয়ই যে স্কোয়ার যখন আমরা ট্যানারিতে যখন নিয়ে যাই, তখন তাদের স্কোয়ার ফিটের উপর হলো তাদের প্রাইসটা যেহেতু ফিক্সিং হয়, তাহলে যত স্কোয়ার ফিট যত লম্বা হবে, যত একটু চওড়া হবে, তত দাম বেশি পাবে। তো এখানে যেটা হয় যে ওভার স্ট্রেসিং এর কারণে এইটুকু হয়তো বাহ্যিক ভাবে এই বেনিফিটটা হয়। কিন্তু আমি যে কিছুক্ষণ আগে বললাম, যে যেহেতু মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, ভিতরের স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়ে যায়, বেশি টান দিলে ফাইবার গুলো কি হবে, একটু বেশি লম্বা হয়ে যাবে, বেশি লুজ হয়ে যাবে, বাইরের দিক থেকে দেখা যাবে না, কিন্তু ভিতরে ভিতরে ওভার স্ট্রেসিং এর কারণে কিছু কোয়ালিটি ডিটোরিয়েটেড করে। এরপর আসি ইনঅডিকুয়েট প্রিজারভেটিভস। তো এটা তো নাম পয়েন্টটা শুনেই তোমরা বুঝতে পারবা যে প্রিজারভেটিভ যে পরিমাণ প্রয়োজন যদি আমরা কম দেই, তাহলে সেই প্রিজার্ভেশন বা কিউরিং প্রসেসটা ভালো মতো হবে না। আর সর্বশেষ হলো ফোল্ডিং। ফোল্ডিং ফোল্ডিং তোমরা একটা জিনিস দেখবো, যে কাপড় যখন আমরা শুকাইতে দেই, কাপড় যদি বেশি শুকায় যায়, সেই কাপড়টা যদি ভাঁজ করে আমরা রাখি দেই কোনো একটা জায়গায় বা কোনো একটা ওয়ারে, কিছুদিন পর দেখবো যে ওখানে একটা দাগ হয়ে যায়। তার মানে ওখানকার যে ফাইবার গুলো আছে, ওগুলো কিন্তু একটু নিজস্ব শেপ থেকে অন্য শেপে চলে যায়। ঠিক এরকম হাইটস এন্ড স্কিনের ক্ষেত্রে অযথা কোনো ফোল্ডিং করা যাবে না আর কি। অযথা ফোল্ডিং করলে কি হবে, ফোল্ডিং এর জায়গায় যে ফাইবার গুলো থাকবে, ওই ফাইবার গুলো ভেঙে যাবে, রাপচার হয়ে যাবে, ওই জায়গার ফাইবার গুলো দুর্বল হয়ে যাবে আর কি। ঠিক আছে।
এই হচ্ছে মোটামুটি আফটার ডেথ হাইটস এন্ড স্কিনের যে ড্যামেজ এন্ড ডিফেক্ট গুলো হতে পারে। যেটা সর্বশেষ স্যার point আছে। ব্রুজেসটা কি বললেন, আরেকবার একটু বললে ভালো হতো। কোনটা কোনটা আরেকবার ওই যে প্রশ্নটা করো। ব্রুজেস, ব্রুইজেস, সেকেন্ড পয়েন্টটা। হ্যাঁ হ্যাঁ, ব্রুইজেসটা তো বলছিলাম যে অনেক সময় অ্যানিমেলকে আমরা বিটেন করি, মারি, মারার কারণে বা বিভিন্ন আঘাত করানোর কারণে বা এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা ইয়া করার কারণে ওদের হাইডস এন্ড স্কিনের ইনার লেয়ারে একটু চেঞ্জ হয়ে যায় আর কি, সেটাকে বলতেছে ব্রুইজেস। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। স্যার ফ্লে কাটের এখানে একটা টার্মিনোলজি বলছেন যে বেশি যদি কাটা হয়ে যায়, এটা কি বলছিলেন স্যার? বুঝতে পারিনি। গগু মার্কস, এটা হলো যে একটু তোমার এটা মানে মাইক্রোস্কোপিক স্ট্রাকচারটা যদি ভালো মতো জানা থাকে তাহলে এই গগু মার্কসটা বুঝতে সুবিধা হবে। হাইডস এন্ড স্কিনের দুইটা লেয়ার আমরা বাহ্যিকভাবে বলি, একটা হলো ডার্মিস আর একটা ইপিডার্মিস। তো ইপিডার্মিসের একটা পার্ট আছে কোরিয়াম, এটা তোমাদের মাইক্রোস্কোপিক স্ট্রাকচারটা মনে হয় প্র্যাকটিক্যালের পার্ট ছিল, ওই জন্য মনে হয় পড়ানো হয়নি এরকম, ঠিক আছে, যার কারণে এটা তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। এটা যখন মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ হাইডস এন্ড স্কিন তোমাদের পড়াবে, ঠিক আছে, ওই সময় তোমরা দেখবো যে কোরিয়াম নামে একটা পার্ট থাকে, সেই কোরিয়াম পার্ট পর্যন্ত যদি কেটে যায় আর কি, মানে কাটে গেল, কাটার তো একটা ধরন আছে, উপর দিকে শুধুমাত্র মনে করো যে ইপিডার্মাল লেয়ার কেটে গেছে, সেটাও এক ধরনের কাট। আবার আরেকটু ডিপনেস হয়ে গেল, ডিপ করে কেটে গেল, আবার এমন সময় হয়ে যেতে পারে ফুটা হয়ে যেতে পারে। এই ধরনের পার্ট গুলো এখানে বুঝাইছি, বুঝছো? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন না থাকলে লাস্ট লাস্ট পয়েন্ট আর কি এই টপিক্সের, যে আমরা বলছি ড্যামেজ এন্ড ডিউরিং ট্রান্সপোর্টেশন অ্যান্ড স্টোরেজ, যখন আমরা ট্রান্সপোর্ট করবো এবং স্টোরেজ করবো। তো ওই যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে ওভার স্ট্রেসিং, তারপর রাবিং, এই ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো হতে পারে, যে অনেক ভারী হলে অনেক সময় দেখা যায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো এই যে টেনে নিয়ে গেলে এর আগে আমরা যেটা বললাম ঠিক একই ঘটনা এখানেও ঘটবে। হাইডস এন্ড স্কিন প্রিজার্ভ হয়ে গেছে, শুকায় গেছে, ওইটাকে যদি আমরা টেনে ছেঁচড়ায় নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে হাইডস এন্ড স্কিনের মাইক্রোস্কোপিক স্ট্রাকচারে চেঞ্জ হয়ে যাবে। আরেকটা হলো যে ওয়েটিং বলছি, যে জায়গায় আমরা স্টোরেজ করবো সেই স্টোরেজ রুমটা কি হতে হবে, অবশ্যই নিট অ্যান্ড ক্লিন হতে হবে, ড্রাই হতে হবে, টেম্পারেচার ময়েশ্চার এগুলো সব অ্যাপ্রোপ্রিয়েট পরিমাণ থাকতে হবে, আদারওয়াইজ কি হবে, ওয়েটিং হয়ে যেতে পারে, ভিজে যেতে পারে আর কি। আর যখনই আমরা কোনো কিছু স্টোরেজ করি তখনই আমাদের কিছু রডেন্ট রডেন্ট ইনসেক্ট, ভার্মিন, এই ধরনের কিছু ইনফেস্টেশন হওয়ার চান্স থাকে। বিশেষ করে যেমন হলো যে কোথাও একটা স্টোর রুমে তোমার কোনো কিছু খাদ্যদ্রব্য না থাকলেও দেখবো যখন ইঁদুর পাওয়া যায়, বিভিন্ন ধরনের রডেন্ট পাওয়া যায়। তো স্টোর রুম মানেই কি, সেখানে দীর্ঘদিন ধরে একটু আলো বাতাস কম থাকে, আর আলো বাতাস কম হলে তোমার বিভিন্ন ধরনের ইনসেক্ট, পোকামাকড়, ইঁদুর, এই যেগুলোর উৎপাত একটু বেড়ে যায় আর কি। তো হাইডস এন্ড স্কিন যেহেতু এটা কি একটা অ্যানিমাল প্রোটিন, হাইডস এন্ড স্কিন আমরা প্রসেসিং প্রিজার্ভেশন করার পরে আমরা বলছিলাম যে ড্রাই কন্ডিশনে যেটা আসে তার মোটামুটি 80%ই প্রোটিন। তো প্রোটিন মানে কি, সেটা প্রোটিন মানেই হলো যে কোনো লিভিং বিং এর জন্য একটা সুপার ফুড। তো এইটা আমরা যেখানে স্টোর করব সেখানে বিভিন্ন ধরনের রডেন্টের, ইনসেক্টের, ভার্মিনের উৎপাতটা একটু বেশি হবে, তাদের বংশবিস্তার, তাদের খাওয়ার জন্য তারা ওখানে আসতে পারে আর কি। এই জন্য ড্যামেজ অ্যান্ড ডিফেক্টস এই সময়টাতে হতে পারে আর কি। তাহলে আমরা 4টা পয়েন্ট বললাম, যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার সময় রাবিং করা যাবে না, লিফটিং এর মাধ্যমে নিয়ে যেতে হবে। আবার যে জায়গাটাতে রাখবো সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো হইতে হবে, এবং আমাদের এমন ব্যবস্থা করতে হবে যে রডেন্ট এবং ইনসেক্ট এর হাত থেকে বাঁচার জন্য কিছু ধরনের কেমিক্যাল আছে। আবার তোমার ঘরের স্ট্রাকচারটা যেখানে স্টোর করবো স্টোর রুমটা ভালো হইতে হবে, এবং কিছু কেমিক্যাল আমরা যেমন হলো অনেক সময় তোমরা দেখবো যে ন্যাপথলিন, এই ধরনের কোনো কিছু কেমিক্যাল এজেন্ট অনেক বাজারে পাওয়া যায়, তোমার হলো যে অ্যান্টি রডেন্ট আর কি। এই জিনিসগুলো ব্যবহার করতে হবে, এই জিনিসগুলো ব্যবহার করলে তাহলে এই ধরনের যে ক্ষতিগুলো হয় এগুলোর থেকে আমরা রক্ষা পাবো। তো এই যে আমাদের প্রথম যে আজকে টপিকস আমরা বললাম যে ড্যামেজ এন্ড ডিফেক্টস অফ হাইডস এন্ড স্কিন, এটা মোটামুটি এই টপিক সম্পর্কে এতটুকুই। তোমাদের কি কোনো প্রশ্ন আছে? কারো কোনো জিজ্ঞাসা না থাকলে আমরা পরবর্তী টপিকসে চলে যেতে যাচ্ছি। জি স্যার, যান। এই নেক্সটে চলে গেলাম, তাহলে কোনো প্রশ্ন নাই? স্যার, ওয়ালাইকুম আসসালাম। তৌফিক,
আচ্ছা, এরপরে পয়েন্ট হচ্ছে আমাদের ফ্যাক্টরস এফেক্টিং দ্য কোয়ালিটি অফ হাইটস এন্ড স্কিনস। আজকে যে তিনটা টপিকস আমি তোমাদের পড়ানোর জন্য তিনটা টপিকসে মোটামুটি কোয়ালিটি রিলেটেড আর কি। এর আগে যেটা বললাম ওইটাও কি এক ধরনের কোয়ালিটির ডেভিয়েশন, আর এখানে বলছি যে কি কি কারণে এই কোয়ালিটি হাইটস এন্ড স্কিনের নষ্ট হয়ে যেতে পারে, মোটামুটি রিলেটেড। তো এখানে হলো যে অ্যানিমাল হাজবেন্ডারি রিলেটেড ফ্যাক্টরস। অ্যানিমাল হাজবেন্ডারি রিলেটেড ফ্যাক্টরস আমরা প্রথমে একটা ডিসকাশন করলাম যে নিউট্রিশনাল ফ্যাক্টরস। নিউট্রিশন যদি ভালো না হয় তাহলে কি হবে, ওভারঅল অ্যানিমালের বডি কন্ডিশন খারাপ হয়ে যাবে। বডি কন্ডিশন খারাপ হলে মানে হাইটস এন্ড স্কিনও খারাপ হয়ে যাবে। এটা একটা নিউট্রিশনাল হতে পারে। হাজবেন্ডারি রিলেটেড আরেকটা ফ্যাক্টর হতে পারে তোমার হাউজিং। হাউজিং হাউজিং এর যে পরিবেশটা আমরা বললাম যে ওয়ালটা যদি স্মুথ না হয়, ওইখানে যদি অ্যানিমালটা স্ক্র্যাচিং করে তাহলে তার হাইটস এন্ড স্কিনের ড্যামেজ হতে পারে। বা ফ্লোরটা যদি স্লিপারি হয়, অ্যানিমাল যদি স্লিপ করে, তাহলে ওখানে যদি স্লিপ করে পড়ে যায় তাহলে তার শরীরে ড্যামেজ এন্ড ডিফেক্ট হতে পারে, তার কোয়ালিটি কি হবে, খারাপ হয়ে যাবে। তাহলে অ্যানিমাল হাজবেন্ডারি রিলেটেড একটা হলো নিউট্রিশন, একটা হলো হাউজিং, আর একটা হচ্ছে যে তোমরা জানো যে অ্যানিমালকে একটা রুটিন ওয়াইজ ডিওয়ার্মিং এন্ড ভ্যাকসিনেশন করা হয়। ডিওয়ার্মিং এন্ড ভ্যাকসিনেশন এইগুলো যদি আমরা ঠিক মতো করি, ডিওয়ার্মিং যদি ঠিক মতো করি তাহলে কি এক্সটার্নাল প্যারাসাইট অ্যানিমাল বডিতে আসতে পারবে না। এক্সটার্নাল প্যারাসাইট না থাকলে সেই হাইটস এন্ড স্কিনের কোয়ালিটিটা ভালো হবে। আবার যদি ডিওয়ার্মিংটা ঠিক না হয় তাহলে প্যারাসাইটের আক্রমণ হবে, আক্রমণ হলে হাইটস এন্ড স্কিনের ক্ষতি হয়ে যাবে। এরপরে কিছু কিছু রোগ যেমন আমরা বললাম যে এই যে ব্ল্যাক লেগ, যদি ভ্যাকসিন করি আমরা ছোট অবস্থায়, যদি ভ্যাকসিন করি বা শিডিউল মেনটেন করে যদি ভ্যাকসিন করি তাহলে এই ব্ল্যাক লেগ রোগটা হবে না। ব্ল্যাক লেগ রোগটা যদি না হয় তাহলে কি হবে, ব্ল্যাক লেগ হইলে কি হইতো, তার থাই রিজিয়নের যেটা আমরা বলি যে মোস্ট ভ্যালুয়েবল পার্টস অফ দ্য হাইটস এন্ড স্কিন, সেখানে ইফেক্ট করে। তো ব্ল্যাক এফএমডি যদি আমরা ব্ল্যাক যদি ভ্যাকসিনটা না দেই ব্ল্যাক কোয়ার্টারে, তাহলে তোমার হচ্ছে কি হচ্ছে ওই জায়গাটাতে হাইটস এন্ড স্কিনটা নষ্ট হয়ে যাবে, মানে হাইটস এন্ড স্কিনের কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে। এই পয়েন্টগুলো হলো অ্যানিমাল হাজবেন্ডারি রিলেটেড আর কি। এরপর একটা হলো ভেটেরিনারি রিলেটেড ইস্যুস। ভেটেরিনারি রিলেটেড ইস্যুস মূলত যেটা হয় যে আমরা বলি যে কাফ মর্টালিটি। অ্যানিমেলের ক্ষেত্রে কাফ মর্টালিটি অথবা ছোট যখন থাকে সেই সময় যদি বিশেষ করে মহিষের ক্ষেত্রে একটা এখানে বেশি একটা ফ্যাক্টর আছে যে ডিওয়ার্মিং যদি আমরা না করি তাহলে মহিষ যে বাচ্চাগুলো মারা যায় আর কি, অনেক বাচ্চা মারা যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। তো এই যে ভেটেরিনারি সার্ভিস যেটা আছে, রোগে আক্রান্ত হয়ে গেছে তখন সেটা যদি প্রপার ট্রিটমেন্ট না হয় তাহলে ক্ষতি, হাইটস এন্ড স্কিনের ক্ষতির পরিমাণটা বেশি হয়। যেমন প্যারাসাইটিক ইনফেকশন হয়ে গেছে, আমরা হাজবেন্ডারি ঠিক মতো করতে পারি নাই, ম্যানেজমেন্ট ঠিক মতো করি নাই, প্যারাসাইটিক ইনফেস্টেশন হয়ে গেছে, তখন সেটাকে আমাদের কি করতে হবে, ট্রিটমেন্টের মাধ্যমে ভালো করার চেষ্টা করতে হবে। এই ট্রিটমেন্টের কোয়ালিটি, ভেটেরিনারি সার্ভিসটা যত ভালো হবে, হাইটস এন্ড স্কিনের কোয়ালিটির ক্ষতির পরিমাণটা ততটা রক্ষা করা যাবে আর কি। এই জন্য বলা যায় যে ভেটেরিনারি সার্ভিসটা যদি যত বেশি ভালো হবে, হাইটস এন্ড স্কিনের কোয়ালিটি তত বেশি মানে ভালো হবে, কোয়ালিটি তত ইনক্রিজ করবে আর কি। ভেটেরিনারি সার্ভিসের কোয়ালিটি যদি খারাপ হয়, হাইটস এন্ড স্কিনের কোয়ালিটিও খারাপ হয়ে যাবে আর কি। আচ্ছা, এরপর আসে যে মার্কেটিং রিলেটেড ফ্যাক্টরস। তোমরা এখানে একটা ছবি দেখতেছো যে একটা ট্রাকে করে আমরা নিয়ে যাচ্ছি। মার্কেটিং মানে কি, তোমার যাইতে হবে তো মার্কেটে। এই যে এইভাবে যদি আমরা একটা অ্যানিমেলকে যখন ট্রান্সপোর্টেশন করব, আমরা লেভেল 1 সেমিস্টার 1 এ পড়ছি যে ট্রান্সপোর্টেশন অফ অ্যানিমেলের জন্য কিছু ফ্যাসিলিটিস প্রয়োজন হয়। এই ফ্যাসিলিটিস গুলোর মধ্যে যখন দেখো যে এই ট্রাকটাতে অনেক গাদাগাদি করে অ্যানিমেল রাখা আছে, এখানে হাইটস এন্ড স্কিনের ড্যামেজ এন্ড ডিফেক্টটা কি হবে, বেশি হবে। তো এই মার্কেটিং যখন করবো, ট্রান্সপোর্টেশন যদি ভালো না হয়, আবার মার্কেটিং করার পরে এটা একটা ফ্যাক্টর হলো। আরেকটা হলো যখন আমাদের হাইটস এন্ড স্কিন আমরা ফ্লেইং করলাম আফটার স্লটার, আমরা মাঝে মাঝে দেখো যে কোরবানির ঈদের সময় মার্কেটিং রিলেটেড প্রবলেমের কারণে যারা মিডল ম্যান থাকে তারা অনেক সময় কি করে যে সিন্ডিকেট করে আর কি, সিন্ডিকেটের মাধ্যমে দাম কমায় ফেলে। যখন কোনো কিছুর দাম কমে যাবে, তোমরা এই জিনিসটা খেয়াল করবা যে যেমন এখন হলো বাজারে যদি তোমরা দেখো যে পেঁয়াজের দাম বেশি, দেখো যে পেঁয়াজের চাহিদাও বেশি। আর যে সময় দেখা যায় যে পেঁয়াজের দাম কম, আমাদের কৃষকরা যখন প্রডিউস করে, দাম যখন কম হয় তখন দেখবো যে আর ওই পেঁয়াজের তখন মার্কেটিংটাও খুব একটা ভালো হয় না। কারণ কি, যে এখন একটা 1 কেজি বা 10 কেজি কেউ বিক্রি করলে তার হয়তো 100 টাকা লাভ হবে, আর যখন দাম কম থাকে তখন দেখা যায় 1 মণ বিক্রি করলেও তার ওই পরিমাণ লাভটা হয় না, যার কারণে ব্যবসায়ীরা তখন ইন্টারেস্ট হারায় ফেলে। এবং আরেকটা ফ্যাক্টর হলো যারা প্রোডাকশন করে, দাম বেশি থাকলে যত্নটা একটু বেশি হয়। যে গরুটা দুধ বেশি দেয়, ভালো দেয়, দেখবে যে ওইটার যত্ন সবাই মিলে ভালো করে করে।
ঠিক এরকম যে মার্কেটিং ফেসিলিটিস যেগুলো আমাদের দেশে আছে, মার্কেট যদি অর্গানাইজ না হয় তাহলে দেখা যায় যে ওই প্রোডাক্টের মানুষের প্রোডাকশনের প্রতি আগ্রহ অত বেশি থাকে না আর কি। ঠিক আছে? তাহলে একটা দেশের বা একটা সমাজের একটা প্রোডাক্টের মার্কেটিং পলিসি, মার্কেটিং ফ্যাসিলিটিস, অর্গানাইজড মার্কেট, যত মার্কেটটা যত সুন্দরভাবে অর্গানাইজড হবে ওইখানে ওই প্রোডাক্টের প্রমোশনটা, সেলিংটা, তার প্রোডাকশনটা তত বেশি যত্ন সহকারে হবে। যে প্রোডাক্টের মার্কেটে চাহিদা নাই সেই প্রোডাক্টের যত্নও নাই, আর যে প্রোডাক্টের যত্ন হবে না সেখানে তো ডিফেক্টিভ প্রোডাক্ট তৈরি হবে। ঠিক আছে? তার মানে কি, মার্কেটিং যদি ভালো, মার্কেটিং রিলেটেড ফ্যাসিলিটিস গুলো যদি বেশি ভালো হয় তাহলে প্রোডাক্টের কোয়ালিটি অটোমেটিক্যালি ইনক্রিজ করবে। যেমন গত ঈদে আমাদের হাইটস এন্ড স্কিনের দাম নাই, অনেকে দেখছো যে খাল খুঁড়ে ফেলাই দিছে বা ফেলাই দিছে, কুকুরকে খাওয়াইছে, এরকম অনেকভাবে নষ্ট করে ফেলছে। যদি দাম বেশি পাওয়া যেত তখন এটা সবাই যত্ন করতো ভালো, আর যখন যত্ন করতো তখন ট্যানারি পর্যন্ত যাওয়া পর্যন্ত বেশ কোয়ালিটি অনেক ভালো থাকতো আর কি, ভালো কোয়ালিটির প্রোডাক্ট ওখান থেকে পাওয়া যেত। এই হলো মার্কেটিং রিলেটেড ইস্যু। আচ্ছা, এরপরে আরেকটা পয়েন্ট হলো যে ডিউরিং স্লটার, যখন আমরা স্লটার, এটা আমরা কিছুক্ষণ আগে আমি বলছি যে একটা অ্যানিমাল যখন স্লটার করবো, এই যে দেখো যে ব্লাড ওখানে পড়ে আছে, যখন অ্যানিমালটা একটু নড়াচড়া করবে ওই ব্লাডটা কি হবে, তার হাইডস এন্ড স্কিনে লেগে যাবে। এই অবস্থায় যদি 5-6 ঘন্টা থাকে তাহলে ওখানে ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। আর উন্নত ধরনের স্লটার হাউস হলে যে ব্লিডিং করার সময় ব্লাডটার সাথে সাথেই ওই জায়গা থেকে রিমুভ হয়ে যেত, ওই ব্লাডটা তার গায়ে লাগার কোনো সম্ভাবনা নাই। এই যে লোকগুলা ধরে রাখছে, এখন ওরা ছেড়ে দিলে কি হবে, ও একটা অ্যানিমালটা তো লাফালাফি করবে, এই ব্লাড গুলো তখন তার শরীরে লেগে যাবে আর কি। এই সময় যদি আমরা কেয়ারফুল না হই, আবার যে জায়গাটাতে স্লটার করছে দেখো যে এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় স্লটার হয়েছে, যে স্লটার করবে সে যদি দক্ষ না হয় তাহলে স্লটার করার সময় নেক রিজনের কিছু হাইডস এন্ড স্কিনে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে? আবার এখানে এই যে অ্যানিমাল স্লটার করার সময় আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে ডেফিকেশন করবে, ইউরিনেশন করবে, ওইটা যদি আমরা সাথে সাথে রিমুভ না করি তাহলে কি হবে, ওগুলা গায়ে লেগে গিয়ে এর হাইডস এন্ড স্কিনের কোয়ালিটিটা খারাপ হতে পারে। তার মানে ম্যানেজমেন্টটা এখানে স্লটার রিলেটেড যে ম্যানেজমেন্ট গুলো, ব্লাড কালেকশন, ইউরিন অ্যান্ড ডেফিকেশন রিমুভাল, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার যে ফেসিলিটিস, এগুলো যত ভালো হবে হাইডস এন্ড স্কিনের কোয়ালিটি তত ভালো হবে। প্রিজার্ভেশন এন্ড প্রসেসিং এটা তো বলার অপেক্ষা রাখে না। প্রিজারভেটিভ যদি অ্যাপ্রোপ্রিয়েট পরিমাণে আমরা দেই, সঠিক পরিমাণে প্রিজারভেটিভ দেই, সঠিক সময়ে প্রিজার্ভ করি, সঠিক সময় ওয়াশ করি, ক্লিন করি, তাহলে সেই হাইডস এন্ড স্কিনের কোয়ালিটিটা নিঃসন্দেহে ভালো হবে আর কি। আর যদি এগুলো না করি এগুলো খারাপ হয়ে যাবে। আচ্ছা, এখন আরেকটা যেটা হলো এনভায়রনমেন্টাল ইস্যু। অ্যানিমাল স্লটারিং এর সঙ্গে এনভায়রনমেন্টাল পলিউশনের একটা বিষয় থাকে আর কি। তো যে এনভায়রনমেন্টে আমরা স্লটার করব সেখানে যদি ওয়েস্ট যদি আমরা ঠিক মতো কালেকশন করতে না পারি তাহলে সেই ওয়েস্ট গুলো তো অ্যানিমালটার ক্ষতি করতেছে, তোমরা তো জানলা এর মধ্যে ডাং, ইউরিন, ব্লাড এগুলো অ্যানিমালের গায়ে লাগে, হাইডস এন্ড স্কিনের ক্ষতি হবেই, পাশাপাশি এনভায়রনমেন্টটাকে ওখানে পলিউটেড করে ফেলবে, পাবলিক হেলথের হ্যাজার্ড হবে আর কি, পানি দূষিত হতে পারে, পরিবেশটা বাতাস দূষণ করতে পারে। আবার এই ডাং, ইউরিন, ব্লাড সরাসরি আমাদের হিউম্যানের গায়ে লাগে গিয়ে আমরা ডিজিজে এফেক্টেড হতে পারি। আবার এই ডাং, ইউরিন এগুলো যদি আমরা ফেলায় রাখি, বিভিন্ন ধরনের প্রাণী আছে উচ্ছিষ্ট যারা খায়, তারা এখানে এসে খাবে, এখানে খেলো, কোন অ্যানিমেলটা সুস্থ অসুস্থ বা কোন ডিজিজের জার্ম তারা বহন করতেছে এটা তো আমরা শিওর না আর কি। এটা আরেক জায়গায় চলে গেলে এভাবে ডিজিজ স্প্রেড হতে পারে আর কি, যেটাকে আমরা বলছি যে এনভায়রনমেন্টাল ইস্যুস। আচ্ছা, এই যে টপিকসটা হলো মোটামুটি, এর মধ্যে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? এরা লাইনে আছে না নাই? হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি স্যার। এই যে কোয়ালিটি রিলেটেড আমাদের বলতাম দুইটা মোটামুটি মোর অর লেস সিমিলার, তো বুঝতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ না স্যার। স্যার। আচ্ছা, তাহলে নেক্সট একটা টপিকসে আমি চলে যাচ্ছি। এটা তোমাদের যখন আমি প্রথম থেকে ক্লাস নিই, যখন স্যারের কিছু ক্লাস আমি প্রক্সিতে গেছিলাম, যে প্রবলেমস যে কোনো একটা ইন্ডাস্ট্রি হোক, যে কোনো একটা ফার্মিং সিস্টেমই হোক, যে কোনো একটা ব্যবসায় হোক, বা যে কাজটাই আমরা করি না কেন সেই প্রত্যেকটা কাজে কিছু অসুবিধা থাকে আর কি। তো আমি তোমাদেরকে বলছিলাম যে কি কাজ করতেছি, কি কি রিলেটেড কাজ হতে পারে, সেই রিলেটেড প্রবলেম গুলো আমাদের লেখার জন্য এটা কিন্তু একটা ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা কোশ্চেন, বা ফ্রি হ্যান্ড রাইটিং বা ফ্রি থিঙ্কিং করা যেতে পারে এরকম একটা টপিক এটা। তো প্রবলেমস এখানে আমরা কাজ করতেছি কি নিয়ে, অ্যানিমেল নিয়ে কাজ করতেছি, অ্যানিমেলের হাইটস এন্ড স্কিন নিয়ে কাজ করতেছি। তাহলে প্রথমে আমাদের কিছু প্রবলেম হতে পারে কি অ্যানিমেল রিলেটেড। অ্যানিমেল রিলেটেড কি হতে পারে প্রবলেম? অ্যানিমেলের বিভিন্ন জাত আছে,
ঠিক আছে? এক একটা জাতের হাইটস এন্ড স্কিলের কোয়ালিটি এক এক রকম হবে। যেমন তোমরা জানো যে আমাদের দেশের যে হাইটস এন্ড স্কিন পাওয়া যায় নেটিভ নেটিভ ক্যাটেল অথবা ব্ল্যাক বেঙ্গল গোটের, এগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড বা উন্নত মানের হিসেবে রিকগনাইজড। কিন্তু আমাদের ব্রিডটার একটু প্রবলেম কি, আমাদের ব্রিডগুলোর এগুলো সাইজটা কি অন্যান্য ব্রিডের তুলনায় কম্পারেটিভলি স্মলার ইন সাইজ। স্মল সাইজ যখন একটা অ্যানিমেলের স্মল হবে তখন সেখান থেকে কম হাইটস এন্ড স্কিনের মেজারমেন্টটা কম হবে, এটা স্বাভাবিক। তো এটা আমাদের দেশের প্রেক্ষাপটে সাইজটা ছোট, কিন্তু এটার একটা প্রসপেক্ট হলো কি এটার কোয়ালিটিটা অনেক ভালো। তবে এখানে যেটা করা যেতে পারে যে এখন বিভিন্ন ধরনের ব্রিডিং টেকনিক্স আছে, সেই ব্রিডিং টেকনিক্স গুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের অ্যানিমেলের সাইজটা আস্তে আস্তে ইনক্রিজ করা সম্ভব আর কি। ঠিক আছে? আচ্ছা, অ্যানিমাল রিলেটেড আর কি ফ্যাক্টর হতে পারে, যে ওই যে অ্যানিমাল হাজবেন্ডারি রিলেটেড কিছু প্রবলেম থাকতে পারে, যে আমাদের দেশে আসলে ওই ধরনের এখন আধুনিক ফার্মিং সিস্টেম এখনো গড়ে ওঠে নাই, এটা একটা প্রবলেম হতে পারে। ঠিক আছে? আর একটা কি সমস্যা হতে পারে যে অ্যানিমাল রিলেটেড এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে অ্যানিমাল হাজবেন্ডারি যে প্র্যাকটিস সেটা আমরা এখনো ভালো মতো করতে পারি না। আবার হচ্ছে তোমার ভেটেরিনারি সার্ভিসটা এখন পর্যন্ত প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছানো যায় না। এগুলো হলো প্রবলেম। ঠিক আছে? অ্যানিমাল রিলেটেড। এরপরে আসতে পারে কি যখন আমরা অ্যানিমালটা মার্কেটিং করব, কিছুক্ষণ আগে বললাম মার্কেটিং রিলেটেড কিছু প্রবলেম আছে। তারপর অ্যানিমাল যখন স্লটার করতেছি, স্লটারিং রিলেটেড কিছু প্রবলেম আছে। যেমন আমরা বললাম যে আমাদের দেশে এখনো বেশিরভাগ স্লটারিং করা হয় হলো আনঅর্গানাইজড ভাবে। অর্গানাইজড একটা স্লটার হাউস, অর্গানাইজড একটা অ্যাবাটার আমাদের দেশে এখন পর্যন্ত ওইরকম দুই একটা ছাড়া ডেভেলপ করেনি, যেখানে যত্রতত্র অ্যানিমেল স্লটার করতেছে। তো যত্রতত্র অ্যানিমেল স্লটার করলে এই ধরনের যে প্রবলেমগুলো এগুলোর সঙ্গে জড়িত, পাবলিক হেলথ হ্যাজার্ড হতে পারে, হাইটস এন্ড স্কিনের কোয়ালিটি ক্ষতি হয়ে যেতে পারে, এটা একটা প্রবলেম। এরপরে আসে যে প্রিজার্ভেশন। এখন দেখা যায় যে আমাদের দেশে ঈদ উল আজহার সময় অনেক পরিমাণে হাইটস এন্ড স্কিন প্রোডাকশন হয়, তখন দেখা যায় যে এইটা প্রোডাক্টগুলো প্রিজার্ভ করার জন্য যে আমাদের ম্যাটেরিয়ালস লাগে, এই ম্যাটেরিয়ালস গুলো তখন দেখা যায় শর্টেজ হয় বা প্রাইস হাই হয়ে যায়, অনেকে সিন্ডিকেট করে আটকায় রাখে দাম বেশি করার জন্য। এইগুলো হলো প্রিজার্ভেশন রিলেটেড ফ্যাক্টরস। আবার হতে পারে কি ম্যান পাওয়ার রিলেটেড ফ্যাক্টরস, যে আমরা যে জনবল আমরা জড়িত এই কাজগুলোর সঙ্গে, এগুলো সঠিক পরিমাণে প্রশিক্ষণ হয় না, সঠিকভাবে প্রশিক্ষণ না হওয়ার কারণে তারা নিজেরাই যতটুকু শিখছে ওইটুকুই, তাদের টেকনিক্যাল নলেজ দিন দিন উন্নত হচ্ছে না আর কি। আবার হতে পারে যে যারা এই ব্যবসার সঙ্গে জড়িত, যারা এগুলো কাজের সঙ্গে জড়িত, ইকোনমিক্যাল প্রবলেম। অনেক দেশে দেখা যায় যে যারা দেশের স্বার্থে বা দেশের উন্নতি হয় এই ধরনের কোনো কাজ, যেমন আমাদের এটা একটা ফরেন রেমিটেন্সের একটা সোর্স, তাহলে এখানে আমাদের কি করা উচিত ছিল, যারা ব্যবসার সঙ্গে জড়িত থাকবে তাদেরকে বিনা সুদে অথবা স্বল্প সুদে ঋণ দিলে তাহলে ব্যবসাটার প্রতি তারা বেশি আগ্রহী হতো। তোমরা টিভিতে প্রতিবেদন দেখবা যে ঈদের সময় আসলে এরা কিন্তু কমপ্লেন করে, যারা স্মল ট্রেডার্স থাকে, যে নিজের যতটুকু টাকা আছে ওইটুকু দিয়ে নিয়ে আসছি, কেউ কোনো সহযোগিতা করে না, আবার ঠিক মতো বিক্রি করতে পারি না, এই ধরনের আর কি। তো যাই হোক, যে কোনো একটা জিনিস ফার্মিং সিস্টেমের ক্ষেত্রে প্রবলেম গুলা এইভাবে ইকোনমিক্যাল প্রবলেম, ম্যানেজমেন্টাল প্রবলেম, ফ্যাসিলিটিস রিলেটেড প্রবলেম, এই প্রবলেমটা এরকম ক্যাটাগরি করে তোমরা দেখবা যে এখানে প্রায় 25-30টা পয়েন্ট আমরা এরকম করে দাঁড় করাইতে পারবো। ঠিক আছে? তো প্রবলেম যতই থাক সেই প্রবলেম গুলা কি হতে পারে, সলভ করা যাবে আর কি। ঠিক আছে? সলভ সলভ করার জন্য আমরা যেমন বললাম যে আমাদের অ্যানিমেলের জাতটা ছোট, সাইজটা এমন জাতের অ্যানিমেল যেটা সাইজটা ছোট, এইটার ক্ষেত্রে আমাদের রিকমেন্ডেশন, শেষে একটা পয়েন্ট দেখো তোমরা, যে রিকমেন্ডেশন হতে পারে কি আপগ্রেডিং বা ক্রস ব্রিডিং বা জেনেটিক রিসোর্স ব্যবহারের মাধ্যমে জেনেটিক সিলেকশন। তোমরা একটা পয়েন্ট পড়ছো যে আমাদের মধ্যে যে অ্যানিমেল গুলো আছে সবগুলাই কিন্তু ছোট না, দেশিগুলোর মধ্যে অনেক বড় আছে। এরকম সুপারিয়র কোয়ালিটির যেগুলো, সেগুলোর জেনেটিক রিসোর্সটা আমরা যদি প্রপার ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে আমাদের দেশের মধ্যেই আমাদের সিলেকশন, জাজিং অ্যান্ড সিলেকশন করার মাধ্যমে আমরা সেই জাতটাকে আস্তে আস্তে ইমপ্রুভ করতে পারি আর কি। ঠিক আছে? ঠিক আবার যেটা বললাম যে ম্যান পাওয়ার আমাদের দেশে বেশি দক্ষ না বা ট্রেনিং এর ফ্যাসিলিটিস নাই, তাহলে রিকমেন্ডেশন কি হবে, জাস্ট ম্যান পাওয়ারকে আমাদের অর্গানাইজড ওয়েতে গভর্নমেন্টের পক্ষ থেকে ট্রেনিং এর ফ্যাসিলিটিস ডেভেলপ করতে হবে আর কি। ঠিক আছে? তো প্রবলেম যেগুলো বললাম ওগুলা সমাধানগুলাই আছে রিকমেন্ডেশন, ওগুলা আর আমি নতুন করে আর বলি না। এরপর একটা পয়েন্ট আছে এখানে যে প্রসপেক্ট অফ লেদার ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। প্রসপেক্ট অফ লেদার ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ, প্রসপেক্ট মানে কি, সম্ভাবনা। তো সম্ভাবনা তো আমরা জানি যে একটা সম্ভাবনা হতে পারে কি, যখন আমাদের দেশে লেদার ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে তখন সেখানে কিছু লোকের কর্মসংস্থান হবে। প্রথম প্রসপেক্ট হচ্ছে এমপ্লয়মেন্ট
জেনারেশন, এবং আরেকটা হতে পারে সেলফ এমপ্লয়েড। সেলফ এমপ্লয়েড নিজেই একটা নিজের কর্মক্ষেত্র তৈরি করা সম্ভব যদি কোনো একটা ইন্ডাস্ট্রি, ছোট ছোট ইন্ডাস্ট্রি ডেভেলপ করে, ছোট ছোট ব্যবসায়িক পরিবেশ ডেভেলপ করে, তাহলে সেলফ এমপ্লয়েড। আরেকটা হলো কি এমপ্লয়মেন্ট জেনারেশন। সেলফ এমপ্লয়েড করলো, একজন একটা ছোট একটা কারখানা দিল, সেখানে 10টা লোককে সে রেখে দিল, সে 10টা আরো 10টা লোকের সে এমপ্লয়মেন্ট জেনারেশন করতে পারে আর কি। আছে। এটা একটা বিষয়। আরেকটা হলো, যেহেতু আরেকটা প্রসপেক্ট এখানে আমাদের দেশে সবচেয়ে বড় প্রসপেক্ট হলো লেদার ইন্ডাস্ট্রি, যে আমাদের 80% লোকজনই আমরা গ্রামে বাস করি, এবং এই 80% ফ্যামিলির মোটামুটি মোরাললেস কম বেশি সবাই কোনো না কোনো কোনোভাবে লাইভ স্টকের সঙ্গে জড়িত। তার মানে মোটামুটি একটা বাড়ি একটা খামার। আমাদের যে একটা গভর্নমেন্টের একটা প্রোগ্রাম আছে যে একটি বাড়ি একটি খামার, গভর্নমেন্ট হয়তো অর্গানাইজড ওয়েতে করার চেষ্টা করতেছে, কিন্তু আমাদের দেশে এটা আদিকাল থেকে এইভাবে চলে আসতেছে, প্রত্যেক বাড়িতেই কিছু না কিছু লাইভ স্টক থাকে। তো এই লাইভ স্টক আমাদের দেশে খুব অ্যাভেলেবেল, জাস্ট খালি একটু প্রপার ম্যানেজমেন্ট, প্রপার গাইডলাইন হইলেই আমাদের এই যে পপুলেশনটা আছে অ্যানিমেলের, এইটাকে কাজে লাগাই আমরা এই লেদার ইন্ডাস্ট্রি থেকে আমরা অনেক কিছু আয় করতে পারতাম। ঠিক আছে, এটা একটা হতে পারে। আমাদের একটা বড় প্রসপেক্ট হলো যে আমাদের দেশে অ্যানিমাল পপুলেশন বেশি, এবং প্রত্যেক ফ্যামিলিতেই কম বেশি এটা রেয়ার করে। অ্যাভেলেবিলিটি, মানে র মেটেরিয়ালস এর যে দরকার একটা লেদার ইন্ডাস্ট্রির জন্য, র মেটেরিয়াল কি অ্যানিমাল লাগবে, সেই অ্যানিমালটা কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল আর কি। ঠিক আছে। আরেকটা প্রসপেক্ট তো আমরা জানি যে লেদার ইন্ডাস্ট্রি থেকে যে লেদার প্রোডাকশন হয়, এটা আমরা বিদেশে ফরেন এক্সপোর্টের মাধ্যমে কিছু রেমিটেন্স আমরা বা কিছু ফরেন মানি আমরা ফরেন ফরেন মানি আমরা আর্ন করতে পারি আর কি। ঠিক আছে। তাহলে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের এটা একটা উপায় হতে পারে। তো এই মোটামুটি এই ধরনের প্রসপেক্ট কিছু তোমরা আর কি জানবা আর কি। এরপরে যদি আমরা শীত দিই তখন দেখবো যে এই ধরনের কিছু লেখা আছে। তো প্রথম আমরা বললাম যে প্রবলেমস অফ লেদার ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ, এই প্রবলেমস গুলো কিভাবে সলভ করবো এটার জন্য কিছু রিকমেন্ডেশন, আর হলো আমাদের দেশের লেদার ইন্ডাস্ট্রির কি কি সম্ভাবনা আছে আর কি। তো আমার মনে হয় যে মোটামুটি তোমরা বুঝতে পারছো। এই 3টা টপিকসে আজকে আমার টার্গেট ছিল। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে। এই দীপেন্দ্র স্যার কি আছো? সালাম। দীপেন্দ্র, জি স্যার, আছি স্যার। কি কোনো প্রশ্ন আছে? না স্যার, প্রশ্ন নাই, বুঝতে পারছি স্যার। বোঝা গেছে না? মানে আমি যেগুলো পড়াইলাম এগুলো তো মোটামুটি তোমাদের সময় ক্লাসে তো ডিসকাস হয়েছে আর কি, যার কারণে তো আমি মনে করি যে এত বুঝার হয়তো অসুবিধা হওয়ার কথা না আর কি। আর কারো কোনো প্রবলেম আছে? এই আবু সুফিয়ান আছো? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছ? ক্লাস তো মোটামুটি ওভারঅল ডিসকাশন শেষ করে দিছি, বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার, বুঝতে পারছি স্যার। এই যে আরাফাত, আমাদের একজন সিআর, আরাফাত জামান নিশাত আছো? জি স্যার, বুঝতে পারছি। আসছে না? আচ্ছা। তারপরে এখানে এখন 57 জন, আজকে তোমরা 57 জন ক্লাস করলে আর কি। তো যাই হোক, যদি আজকে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা না থাকে তাহলে আমি এই সেশনটা শেষ করে দিতে যাচ্ছি। কৌশিক আছো? কৌশিক? জি স্যার, আছি স্যার। বুঝা গেছে তো ক্লাস নাকি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। যাই হোক, এটা আমার প্রথম তোমাদের সঙ্গে প্রথম ক্লাস নিলাম আর কি অনলাইনে, আজকে ফার্স্ট। ঠিক আছে। এর কারণে হয়তো একটু ম্যানেজমেন্টাল বা ক্লাস আমি আশা করবো যে এরপরে হয়তো আরো ভালো হবে আর কি। ঠিক আছে। Yes, sir. আচ্ছা, খুশি, কালকে তোমরা ফ্রি আছো এই জি স্যার। সময়টাতে? কালকে আগামী কালকে? স্যার আমি জানাই তাহলে আপনার আচ্ছা, আপনার তাহলে মধ্যে। মোবাইল ফোনে জানাইও, মানে পজিটিভলি চেষ্টা করবো কালকে ক্লাসটা নেওয়ার। ঠিক আছে। হ্যাঁ স্যার, অবশ্যই স্যার। আমাকে জানাইও। জি স্যার, অবশ্যই স্যার। আচ্ছা, আচ্ছা, আমি ঠিক কিছুক্ষণের আছে মধ্যে সবাই। আপনাকে ফোন দিচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাইকে তোমাদের ধন্যবাদ সহযোগিতা করার জন্য। Assalamu alaikum, স্যার sir. আপনাকে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মিটিং এর একটা ব্যাপার আছে।
এন